নমস্কার, আপনারা দেখছেন জবাব চায় বাংলা, আর আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ 20শে জুন, আজকের দিনেই পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়েছিল এই রাজ্য, নাম হয়েছিল পশ্চিমবঙ্গ। পাকিস্তানে যুক্ত হব কি হব না, সেই ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের তালিকায় কিন্তু জ্যোতি বসুও ছিলেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এটা প্রামাণ্য দলিল বলে বলা হচ্ছে, তিনিও অর্থাৎ জ্যোতি বসুও ভোট দিয়েছিলেন পাকিস্তানের অন্তর্ভুক্তির বিপক্ষে। তাহলে যারা বলেন বাংলা ভাগ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা কি জানেন না যে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন জ্যোতি বসুও? আজ তার জবাব বাংলার মানুষ চায়। বাংলার মানুষ জানতে চায় বাম লিবারেলদের এই যুক্তি, যে যুক্তি অনুসারে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি বাংলা ভাগের জন্য দোষী বা দায়ী হন, তাহলে জ্যোতি বসু নন কেন? সমানভাবে কি জ্যোতি বসুও দায়ী নন? আর ওই বাংলা ভাগটা হয়েছে বলেই কি আজ হিন্দু বাঙালি যারা, তারা বেঁচে গেলেন, বর্তে গেলেন? সিএতে কোটি কোটি হিন্দু বাঙালি আবেদন করছেন না, তার কারণ আসলে 1947 সালে একটি পশ্চিমবঙ্গ বলে হোমল্যান্ড হিন্দু বাঙালির ছিল, সে কারণে। আর শুভেন্দু অধিকারী বলেন আজ ভারত ভুক্তির ক্ষেত্রে স্বাক্ষর করেছিলেন জ্যোতি বসু। এটা বিধানসভার প্রামাণ্য তথ্য, এটা মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। এটা না হলে আমরা ভারতবর্ষে থাকতে পারতাম না। অর্থাৎ শুভেন্দু অধিকারী আজ শুধু শ্যামাপ্রসাদ মুখার্জিকে নন, জ্যোতি বসুর নাম উল্লেখ করেও কৃতজ্ঞতা স্বীকার করেন সেই সমস্ত মানুষের, সেই সমস্ত হিন্দু বাঙালির যারা পাকিস্তানে যুক্ত হতে চায়নি। ভারত যখন আলাদা হচ্ছিল পাকিস্তান, এবং আলাদা হচ্ছিল, টুকরো হচ্ছিল, সেই সময় পশ্চিমবঙ্গ বলে একটা ছোট্ট টুকরো নিজেদের জন্য রেখে দিয়েছিল, কোষ্ঠী পাথরের মতন, শালিগ্রাম শিলার মতন। পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন আগের বছরের রাজ্যপাল। এটা আরেকটা গল্প। এই ঘটনা জানার পর অদ্ভুতভাবে কড়া ভাষায় তাকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি সরাসরি লিখেছিলেন পশ্চিমবঙ্গের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠা দিবস নেই নাকি, এবং যেদিন পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল তা পশ্চিমবঙ্গের কাছে একটি কষ্ট যন্ত্রণার দিন ছিল, এবং এটাকে মনে করে কোনো একটি দিনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা নাকি উচিত নয়, ঠিক নয়। মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলছি, আপনাকে জানাতে চাই যে একটি যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে অবিভক্ত ভারত থেকে একটি অংশ কেটে বের করা হয়েছিল 1947 সালে, যে অংশটির নাম হয়েছিল পাকিস্তান। যা করতে গিয়ে সীমান্তের দুপাশে লক্ষাধিক মানুষ ছিন্নমূন্ন হয়েছিলেন। গত কয়েক শতক ধরে সেই দাগ আমরা বুকে নিয়ে চলছি, কয়েক দশক ধরে। কত পরিবার সবকিছু হারিয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। আমার দাদুর একটি দেশ ছিল, সেই দেশ থেকে কত নাতি যে চলে এসেছিল। বাংলার অর্থনীতি, দেশের অর্থনীতি, যোগাযোগ, পাকিস্তানের পরিকাঠামো, সমস্ত কিছু পাঞ্জাবে হয় কিছুটা চলে গেছিল, নয় বাংলায় কিছুটা চলে গেছিল, দেশটা ভাগ হয়েছিল। কিন্তু তাই বলে আমরা 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করি না? বা পাকিস্তান 14ই আগস্ট কি তাদের স্বাধীনতা দিবস পালন করে না? করবে না। যেখানে জ্যোতি বসু নিজে বঙ্গভঙ্গের সপক্ষে সই করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাই, সদস্য, পরিবারের সদস্য যারা ছিলেন তারা সমর্থন করেছিলেন। এত হিন্দু বাঙালি পাকিস্তানে যেতে চাননি, হিন্দু বাঙালিদের জন্য আলাদা একটি হোমল্যান্ড চেয়েছিলেন। তাতে সমস্যাটা কি? তবু কেন বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় যে পশ্চিমবঙ্গের একটি জন্মদিন বা প্রতিষ্ঠার দিন আছে? ভাবুন তো, একটা অংশ যেখানে কিছু মানুষের ভাষা বাংলা, কিছু মানুষের ভাষা তামিল, কিছু মানুষের ভাষা হিন্দি। এবার এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে ভাষাগত সমস্যা হতে পারে, একদম কারেক্ট অবজারভেশন। সে সমস্যার জন্য আলাদা 3টি ভাষাভিত্তিক রাজ্য গঠিত হতে পারে। কিন্তু এমন একটা ভূখণ্ড যেখানে সবার ভাষা বাংলা, অর্থাৎ ওপারেও বাংলা এপারেও বাংলা, তাহলে সেখানে সেই ভূখণ্ড ভাগের প্রয়োজনীয়তাটা হলো কেন? তার জবাব বাংলার মানুষ চায় আজ। এই মিথ্যাচারের পর্দাফাশ করতে চায় আজ। সবাই তো বাঙালি, ওপারেও বাঙালি এপারেও বাঙালি, তাহলে বিভাজনটা হলো কিসের ভিত্তিতে? এই যে নিকুপুসু কথা বলা হয়, তাহলে বিভাজনটা কিসের ভিত্তিতে হলো বলুন? কেন এক থাকা গেল না তার উত্তর খুঁজুন, প্রশ্ন তুলুন। না হলে আপনাকে এপার বাংলা ওপার বাংলার স্মৃতি ভেজানো মিষ্টি মিষ্টি লেরো বিস্কুট আর শুকনো পেঁয়াজ কলি বিক্রি করে দেওয়া হবে। বলা হবে নিকারাগুয়াতে, হনুলুলুতে এই সমস্ত কিছু হচ্ছে, তোমরা ওই সব নিয়ে ব্যস্ত থাকো, বাংলা কেন ভাগ হলো তা নিয়ে তোমরা চিন্তিত হয়েও না।
পশ্চিমবঙ্গ গঠনের উদ্দেশ্য ভুলিয়ে দেওয়ার জন্য দেখবেন মাঝে মাঝেই ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয় পশ্চিমবঙ্গ ভাষার ভিত্তিতে গঠিত একটি রাজ্য নাকি। আমার সোনার বাংলার মূল যে অংশটি সেইটা মনে করানো হয়, কিন্তু দগদগে ঘাট আর সোনার বাংলার সেটা ভুলিয়ে দেওয়া হয়, যা ডাহা মিথ্যে কথা। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন তৈরি হয়, এটা গুগল করে নিতে পারেন। মূলত 1953 সালের পর ভারতে বেশ কয়েকটি রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত হয়, অন্ধ্রপ্রদেশ তার মধ্যে একটি। এখন এই সব ঘাটার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। অনেক বছর আগেই আমাদের এই ইতিহাসগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ এই সমস্ত ভাষা পুনর্গঠন আইন ইত্যাদির অনেক আগে 1947 সালের 15ই আগস্ট 20শে জুন প্রস্তাবের স্বীকৃতি মিলেছিল। আমার কথায় যদি বিশ্বাস না হয় গুগল সার্চ করুন কিংবা অন্য কোনো উপায় মিলিয়ে নিন, কিন্তু এগুলো হয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গ যদি ভাষার ভিত্তিতে না গঠিত হয় তাহলে কিসের ভিত্তিতে হয়েছিল? যে বাম, কংগ্রেস, লিবারাল এরা যে এই কথাগুলো বলেন, তৃণমূল কংগ্রেস ঘোলা জলে মাছ ধরে, ইতিহাসটাকে তো মনে রাখতে হবে। হিন্দু বাঙালিদের ইতিহাসটাকে তো ভুলে গেলে চলবে না। কিসের ভিত্তিতে তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল? জবাব চায় বাংলা। এটাই লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। এখানেই আপনাকে অং বং চং সমস্ত কিছু ঘেটে দেওয়া একটা জিনিস বুঝিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের দুটি প্রান্ত, একটি পাকিস্তান সংলগ্ন পাঞ্জাব এবং একটি পূর্ব পাকিস্তান সংলগ্ন পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে কেন? তার কারণ আমাদের পূর্বপুরুষদের আশ্বস্ত করেন দুজন লোক, জওহরলাল নেহেরু এবং লিয়াকত সাহেব পাকিস্তানে, জওহরলাল নেহেরু সাহেব ভারতে। যে যেখানে আছে, অর্থাৎ পাকিস্তানে যারা হিন্দুরা রয়েছে তারা সুরক্ষিত থাকবে, ভারতে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা সুরক্ষিত থাকবে দেশ ভাগের পরেও। কিন্তু তারপরে কি দেখা যায়? মজার কথা হচ্ছে পাকিস্তানে হঠাৎ করে হিন্দু ভ্যানিশ মিশন শুরু হয়ে যায়। দুষ্ট লোক ভ্যানিশের মতন হিন্দুরা ভ্যানিশ হতে শুরু করে। কিভাবে? আসুন দেখে নিই। স্বাধীনতার সময় হিন্দুদের যে জনসংখ্যা ছিল পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে, সেটা কত ছিল এবং আজ কততে এসে ঠেকেছে। আচ্ছা, শুধু হিন্দু কেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক যারা আসলে সংখ্যালঘু পাকিস্তানে বা বাংলাদেশে, তাদের সংখ্যাটাও কত? আসুন এগুলো জানতে হবে। তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে, মনে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে এবং চোখে চোখ রেখে আমাকেও এই প্রশ্নগুলো করতে হবে। দেখে নিই একবার উদ্বাস্তু হিন্দু বাঙালির পরিসংখ্যান 1946 থেকে 2024, প্রায় এই এত বছর তাদের ইতিহাস, 78 ইয়ার্স। এত বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন হিন্দুরা আজও। এবং এর পাশাপাশি একবার দেখে নেব যে কত সংখ্যায় হিন্দু পশ্চিমবঙ্গে এসেছেন। এই প্রায় 80 বছরে 2 কোটির বেশি হিন্দু পশ্চিমবঙ্গে এসেছেন। এই যে মতুয়াদের নিয়ে রসিকতা করা হয়, এই কাঁটাতারের বেড়া নিয়ে রসিকতা করা হয়, এই সমস্ত কিছু কিন্তু হয়েছে এই 78 সালের মধ্যে। এর পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় 702 জন হিন্দু এসেছেন। এই 78 বছরে প্রতিদিন কাঁটাতারের বেড়া পেরিয়ে আসতে হয়েছে, কাউকে শালিগ্রাম শিলা আঁচলে লুকিয়ে আনতে হয়েছে, কখনো টাকা পয়সা বাচ্চার মোজার মধ্যে ঢুকিয়ে আনতে হয়েছে, এক রাতের নোটিসে ভ্যানিশ হয়ে যাওয়ার আগে চলে আসতে হয়েছে। 702 জন করে হিন্দু প্রতিদিন প্রায় এসেছেন। 78 বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে আসছে যে হিন্দুরা, সেই হিন্দুদের নিয়ে ঠিক কতজন ভাবনা চিন্তা করেছেন? এবং সংখ্যাটা আজও যেভাবে, আবারও বলছি, বাংলার মানুষ দেখছে, সংখ্যাটা আজও যেভাবে রয়েছে পশ্চিমবঙ্গে, সেই সংখ্যাটা হয়তো পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের থাকতো না। এবং সেই জায়গা থেকে আজ আমার দুটো প্রশ্ন বাংলার মানুষকে করছি আমি। এটা দিয়েই বিতর্কটা শুরু করব। প্রশ্ন 1, এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, বাংলা ভাগের পক্ষে ভোট জ্যোতি বসুর, এটা কি শুভেন্দু অধিকারীরা ঠিক বলছেন? সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু প্রমাণ করার দায় বামপন্থীদেরই। তার মানে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি নয়, জ্যোতি বসুও এই ইতিহাসটা দেখতে চাননি। উনিও জানতেন হয়তো কচুকাটা করা হয় বা হবে। এবং দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, বাংলা ভাগের নিরাপদ হিন্দু বাঙালিরা
এই যে যারা বলেন আমরা আজ এই ময়ূক রঞ্জন ঘোষ, আপনি স্টুডিওতে যারা বসে রয়েছেন এই মুহূর্তে, জবাব চাই বাংলা যদি আজ পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে আমি করতাম, সুরক্ষিত থাকতেন হিন্দু বাঙালিরা? বাংলা ভাগ হলো কেন হলো কেন হলো কেন বলে যারা মরা কান্না কাঁদেন, তাহলে তো এটাও বোঝা উচিত যে আজ এই হিন্দু বাঙালিরা যে নিরাপদ, সেটার একমাত্র কারণ কি এই বাংলা ভাগের জন্য? আমি বিতর্ক শুরু করছি, আমি বিতর্কে যারা রয়েছেন তারা অলরেডি বসে পড়েছেন সেট ওয়ানে, তাদের কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নেব শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আজকে, একবার শুনে নিন। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি, এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না। এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী, আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত মুক্তির পক্ষে ভোট দেননি। জ্যোতি বসুর কাছেও কৃতজ্ঞতা স্বীকার করলেন শুভেন্দু অধিকারী। জ্যোতি বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি একযোগে, তারাও তো হিন্দু, জ্যোতি বসুও তো হিন্দু ছিলেন, একযোগে পশ্চিমবঙ্গের জন্য যে লড়াইটা করেছিলেন সেটাকে স্বীকার করছেন শুভেন্দু অধিকারীরা। এর পাল্টা কিছু প্রতিক্রিয়া আসছে, একবার শুনে নেব। অদ্ভুত ন্যারেটিভ, ইতিহাসের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মোদী সরকার। সব ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করছে। মুসলিম লীগের সঙ্গে গলা মিলিয়ে যে দেশ ভাগ চেয়েছিল সাভারকার, সেটা এড়িয়ে গেছেন। সেই সাভারকারের গলায় সুর মিলেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দেশ ভাগের যদি কারুর প্রতি আমাদের কোনো অভিযোগ থাকে, বলে দেওয়া হয় গান্ধীজি কংগ্রেসকে, তার থেকে বেশি দোষ হচ্ছে সাভারকার এবং শ্যামাপ্রসাদ মুখার্জির, অন্তত বাংলা ভাগের জন্যে। আমি বিতর্ক শুরু করব, কিন্তু এই মুহূর্তে একটা বড় ব্রেকিং এই মুহূর্তে এসেছে। জবাব চাই বাংলার যে ব্রেকিং সেগমেন্ট, সেই ব্রেকিং সেগমেন্টে এই মুহূর্তে কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, এই মুহূর্তে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির এমপি এমএলএ বিশেষ আদালতে জামিন পেলেন কেজরিওয়াল। জামিন পেলেও এখনই মুক্ত নন অরবিন্দ কেজরিওয়াল, জেলেই থাকতে হবে আপাতত। কেজরিওয়ালের জামিনের স্থগিতাদেশ চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 48 ঘন্টা স্থগিতাদেশ চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলা আরো বড় হতে পারে। জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় কেজরিওয়ালের, কিন্তু একটি মামলায় আপাতত জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। 48 ঘন্টার স্থগিতাদেশ চাইল ইডি, সে কারণে এখনই জেল থেকে মুক্ত নন অরবিন্দ কেজরিওয়াল। আপনারা যাবেন আবগারি দুর্নীতি মামলা, অর্থাৎ বেআইনি মদ কেলেঙ্কারি, দিল্লির সেই বেআইনি মদ কেলেঙ্কারিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে রয়েছেন, তিহার জেলে রয়েছেন, এবং তিহার জেলে আরো অনেক বড় বড় নেতাদের মতন অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আপাতত যে তিহারে অনুব্রত মণ্ডল সহ বিভিন্ন নেতারা রয়েছেন, সেই তিহার জেল থেকে কবে বেরোন তার দিকে আমাদের চোখ থাকবে। কিন্তু আমাদের চোখ আজ পশ্চিমবঙ্গ দিবসের দিকেও রয়েছে, এবং সে কারণে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে বিতর্কটা শুরু করা যাক। কেয়া ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র, লেখক, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, চন্দ্রচূড় ঘোষ রাজনৈতিক ইতিহাসবিদ আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন সৈকত গিরি বামফ্রন্ট নেতা রয়েছেন, মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী, এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ আশ্রম থেকে। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই আমি সৈকত গিরির কাছে যেতে চাই। সৈকত, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী, আপনাদের বিরোধী, তিনি কৃতজ্ঞতা স্বীকারের মতনই বললেন যে রাজনৈতিকভাবে বিরোধী হলেও জ্যোতি বসু যে হিন্দুদের বিরুদ্ধে কাজ করেছিলেন সেই সময়, সেটা নয় তো, তিনিও চেয়েছিলেন বঙ্গভঙ্গ। তাহলে আপনারা এত বিপ্লব করেন কেন, যেখানে জ্যোতি বসু নিজে পশ্চিমবঙ্গ চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন যে একটা হোমল্যান্ড থাকুক? শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসুর প্রতি তো আপনার সবার কৃতজ্ঞ হওয়া উচিত মশাই। প্রথমত যেটা বিষয় হচ্ছে ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস, এইসব নিয়ে বিতর্ক করবার ক্ষেত্রে আজকে মনে রাখা দরকার গোটা দেশ এবং রাজ্যের শিক্ষা, ইতিহাস, সংস্কৃতি সব কিছু আজকে রাজনৈতিক নেতারা, দুই শাসক, তারা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, ফাউন্ডেশন ডে নিয়ে বিতর্কটা খুব একটা জরুরি নয়, জরুরি অন্য বাসস্থানের বিষয়টা। এক, দুই হচ্ছে এটা নিয়ে আমরা সারাদিন ধরে করেছি, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হিন্দু বাঙালিদের যারা দর্শক রয়েছেন তাদের প্রতিও আমাদের একটা কর্তব্য রয়েছে যে লাগাতার এই শিক্ষা নিয়ে কথা বলছেন না, এই শিক্ষাতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেরকম বই পড়ানো হয়েছিল ঠিক সেরকম একটা ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সে কারণে
আমাদের ভাষার ভিত্তিতে ভাগ হয়েছে। আপনি যতবার চিৎকার করলেন জ্যোতি বসু হিন্দু ছিলেন, জ্যোতি বসু যে পার্টিটা করতেন, যে পার্টি অফিসের নামে আলিমুদ্দিন স্ট্রিট চলে, সিপিআইএম এর রাজ্য দপ্তর চলে, সেটা মুজফ্ফর আহমেদ কাকাবাবুর নামও খুব পরিচিত। বলি এক সেকেন্ড, বিরোধ তো নেই, হিন্দু মুসলমান বিষয়টা নয়। আপনারা যে জ্যোতি বসু হিন্দু বলে পক্ষে বিপক্ষে বামপন্থীদের হিন্দু মুসলমানের কি মুশকিল? জ্যোতি বসু হিন্দু গর্বের সাথে সেটা বলতে আপত্তি কি? জ্যোতি বসু বামপন্থী, কিন্তু জ্যোতি বসু তো গর্বিত হিন্দু, অবশ্যই মানুষ এবং হিন্দু। মানুষ যিনি দাঁড়িয়ে মনে করতেন, জ্যোতি বসু হিন্দু নয়, এটা আপনাদের কেন সমস্যা হচ্ছে? প্রজা কৃষক পার্টি আর মুসলিম লীগকেও কখনো আরে জ্যোতি বসু হিন্দু এটা বলতে অসুবিধা কি হচ্ছে? সৈকত করেও কোনো লাভ নেই। আমি ভোট ব্যাংক কমবে না, জ্যোতি বসু হিন্দু এটা তো বলতে অসুবিধা নেই। প্রাসঙ্গিক করার ইস্যুটাও খুব একটা জরুরি নয়। বঙ্গভঙ্গের ইস্যুকে ভুলিয়ে দেওয়ার ক্ষেত্রে এই 20 জুনকে সামনে এনে বাঙালির আর যাই হোক অতীতকে ভুলিয়ে দেওয়া এত সহজে সম্ভব নয়। আমি দেখুন, আমাদের দলগতভাবে দুটো স্ট্যান্ড রয়েছে। এক, আমরা মনে করি এই ফাউন্ডেশন নিয়ে বিতর্কটা অপ্রয়োজনীয়, এটা কোনো বিষয় নয়, যেটা নিয়ে তৃণমূল বিজেপি দুই শাসক দল যেভাবে প্রতিযোগিতায় নেমেছে। একটা দল 11 সাল থেকে 23 সালে ক্ষমতায় আসার পর এতদিন পর মনে পড়লো পশ্চিমবঙ্গ দিবস করা জরুরি। আর একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যারা 2 বছর আগে থেকে 3 বছর আগে থেকে মনে করলো যে রেড রোডে এরকম একটা অনুষ্ঠান করা প্রয়োজন। তার আগে ভারতীয় জনতা পার্টি কোনো শাখা পশ্চিমবঙ্গে ছিল কিনা আমি জানি না, হতেও পারে, কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে ইস্যু তৈরি করছে, যেমন বিজেপির রাজ্য সভাপতি, যতক্ষণ না অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবে ততক্ষণ বিজেপির রাজ্য সভাপতি ঠিক হবে না। আমার বক্তব্যটা খুব স্পেসিফিক। বাংলা ভাষা বঙ্গভঙ্গ পুরো বাংলাদেশকে, অখণ্ড বাংলাদেশকে বিভক্ত হওয়ার জ্বালা যন্ত্রণা আপামর বাঙালির রয়েছে। না, জ্যোতি বসু যে সই করেছিলেন ধর্মের ভিত্তিতে বাংলা ভাষা, জ্যোতি বসু যে সই করেছিলেন সেটা বাস্তব তো কেয়াদি? এটা কোনো মানে আমার সৈকত গিরি, আমার পরম বন্ধু, তিনি আবার কোনো ফেক নিউজের মামলা বা ডিফামেশনের মামলা করতে পারবেন না তো। এটা তো বাস্তব, এটা তো বিধানসভার আর্কাইভে রয়েছে। দেখুন, প্রথম কথা, রিপাবলিক বাংলার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে আজ পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার খারাপ লাগছে যে সৈকত গিরি তিনি লজ্জিত হচ্ছেন। জ্যোতি বসু তিনি সই করেছিলেন পশ্চিমবঙ্গ, আরে বলতে দিন, আরে তাহলে আমি বলতে দিন, বন্ধ হোক। সৈকত গিরি লজ্জা হতে পারে যে তাদের যিনি নেতা জ্যোতি বসু তিনি পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করেছিলেন, কিন্তু আমরা গর্বিত হই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। তার কারণেই, এবং আরও মানুষ ছিলেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, ডক্টর মেঘনাথ সাহা থেকে শুরু করে এনসি চ্যাটার্জি হয়ে আরও অনেক 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 নাম ছিল। এদের মতন মানুষ, তাদের কারণেই আজকে আমরা বসে এই রিপাবলিক বাংলায় পশ্চিমবঙ্গে বসে আমরা কথা বলতে পারছি, গলা ফেরাতে পারছি। আর ইনি বলছেন কি ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করা উচিত হয়নি। যারা দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, 1947 ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, আর আপনি এখন আপনি সেকুলারিজমের গল্প দিলে হয়। আপনি এখন ব্রিটিশদের তৈরি করা পাতা ফাঁদের অস্ত্র বিজেপি এখন ব্যবহার করছে। বঙ্গভঙ্গের ইস্যুটাকেই তৈরি করেছিল ব্রিটিশরা ধর্মীয় বিভাজনের, সেই বিভাজনের রাজনীতি বিজেপি করছে, সেটাই তো আপনারা করছেন। সুরাবর্তীকে মেনে নিতে আপনাদের অসুবিধা হতো না, কিন্তু যে 54% যেখানে যারা মানুষ ছিলেন হিন্দু বাঙালি, তাদের অসুবিধা ছিল, তাদের নিজেদের প্রাণের ভয় ছিল। হিন্দু মহাসভা কাকে ভোট দিয়েছিল? কাকে ভোট দিয়েছিল? ময়ূক তো আগে ইতিমধ্যে হিটটা স্প্রে করে দিয়েছে জ্যোতি বসুর নামটা নিয়ে, ওকে ডিফেন্ড করতে হবে। লজ্জিত নিজের নেতার কারণে, আমরা লজ্জিত। এই বিকৃত করে 12 হয়ে গেছে, 18 থেকে 12 হয়েছে, আরো কমবে। এই ইস্যু চলবে না। দেশের স্বাস্থ্যের ফাউন্ডেশন নড়বড়ে, কত টাকায় চাকরি বিক্রি হয়েছে, কত টাকায় পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়েছে, ডাক্তারি প্রফেসরের পরীক্ষার প্রশ্নপত্র কত টাকায় ফাঁস হয়েছে, তার উত্তর দিন। ডাক্তারি পরীক্ষায় কোটি কোটি টাকার ব্যবসা করেছে আপনার নেতারা, তার উত্তর দিন। হিন্দু মুসলমান করে হবে, চাকরি বিক্রি করেছে, প্রশ্নপত্র ফাঁস করেছে লাখ লাখ টাকায়। কোথায় করব? আমার আজকে থাকার জায়গা থাকতো না, ময়ূক তোমার থাকার জায়গা থাকতো, তার জন্য কোটি টাকার বিনিময়ে ভুয়ো ডাক্তার দিয়ে দেবো, ভুয়ো অধ্যাপক দেবো, ভুয়ো মাস্টার দেবো, সব পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে দেবো। এইসব নিয়ে আলোচনা হবে না, শুধু হিন্দু মুসলমান। এরা হচ্ছে কমিউনিস্ট, মানে এরা হচ্ছে গিরগিটি, এবং গিরগিটির মতো রং পাল্টাতে পারে। কিন্তু আমি কেয়া ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, আমার নিজের পরিচয় বলবো না। আর একটু আগে ময়ূক যে কচুবন মজুমদার, আরে থামুন না ভাই,
আপনারা দেখুন কতজন জয়েন করেছে, কয়েকদিন আগেই ভোটের পরে জয়েন করে গেছে তৃণমূলে, নিজেদের দলকে দেখুন, কানহাইয়া কুমার চলে গেছে কংগ্রেসে, আর কানহাইয়া কুমার চলে গেছে কংগ্রেসে। এটা বলুন না, ঠিক আছে। আর একটু আগে যে কচুবন মজুমদারকে দেখাচ্ছিলেন, সে কচুবন মজুমদারের অফিসে কিছুদিন আগে পর্যন্ত একটা শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি রাখা ছিল, তারপরে উনি এখন দল পাল্টে এখন উনি সুহরাবর্দীর মূর্তি রাখবেন নাকি জিন্নার মূর্তি রাখবেন আমার জানা নেই। বেশ বেশ বেশ, আমি সৈকত ডিবেট এভাবে নষ্ট করবেন না, কাউকে নষ্ট করতে। স্প্রে করেছে ময়ূর যারা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাকিদের কাছে বোঝার চেষ্টা করছি। আমার কাছে দুজন এই মুহূর্তে একদম যারা পড়াশোনা করেন এই ব্যাপারটা নিয়ে, রিসার্চ করেন, লেখালেখি করেন, একেবারে স্পেসিফিক এই ব্যাপারটা নিয়ে দুজন রয়েছেন। বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, চন্দ্রচূড় ঘোষ রয়েছেন। কার্তিক মহারাজ আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন, ওনার কাছ থেকে ওনার বক্তব্য কিছুক্ষণ পরে নেব। অনেক দর্শক লিখছেন কার্তিক মহারাজকে বলতে দেওয়া হোক, উনি আসছেন এবং ওনার সাথে আমরা কিছুক্ষণের মধ্যেই 1-to-1 কথা বলবো। আমি ততক্ষণ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাই, এই যে শুভেন্দু অধিকারী আজকে যেটা বললেন যে জ্যোতি বসু নাকি সাইন করেছিলেন এবং জ্যোতি বসুও তো এই ব্যাপারটা সাপোর্ট করেছিলেন যে বঙ্গভঙ্গ হোক, এটা কি মিথ্যে কথা বললেন, ডাহা মিথ্যে কথা, না এটার মধ্যে কোনো পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট রয়েছে, 1% হলেও রয়েছে? তার আগে আমি একটা কথা বলি, ডিবেট মানে কিন্তু একজনের কথার মধ্যে আরেকজনের কথা বলা নয়। আমি কারো কথার মধ্যে কথা বলি না এবং আমি সেই সৌজন্য প্রত্যেক কো-প্যানেলিস্টের কাছে আশা করি। এবার রাজনৈতিক ব্যক্তিত্ব হলে তার হয়তো একটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে কথা বলবো। আমি আমার কথাটুকু বলবো, যেটুকু সময় দেবেন তার মধ্যে আমি ইন্টারাপশন চাই না, আমি অন্য কাউকে ইন্টারাপশন করছি না। প্রথম কথা হচ্ছে যেটা আমি শুনছিলাম যে এই ফাউন্ডেশন ডে, আমার কথাটা হচ্ছে কোনো ফাউন্ডেশন ডে জরুরি কি জরুরি না তার বিচার কে, ফাউন্ডেশন ডে জরুরি কি জরুরি না তার বিচার কে করবেন? আমি আজকে কতগুলো মেসেজ পেয়েছি, আগামীকাল 21শে জুন বামফ্রন্টের মন্ত্রিসভা শপথ নেওয়ার 45 বছর হচ্ছে না 46 বছর হচ্ছে বা 47 বছর হচ্ছে, তাহলে এটাকেও ফাউন্ডেশন ডে, এটাকেও পালন করতেই পারেন। তো সেখানে পশ্চিমবঙ্গ একটা জায়গা, 21শে জুন সরকার শপথ নিয়েছিল, আজ সেই ফাউন্ডেশন ডে কেউ পালন করবেন, তার মনে হচ্ছে সে করতে পারেন। তেমনি 20শে জুন একটা রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছিল, সেই প্রস্তাবের পক্ষে 58 জন ভোট দিয়েছিলেন, বিপক্ষে 21 জন ভোট দিয়েছিলেন। এখন যদি অনেকে মনে করেন যে আমি এই দিনটাকে পশ্চিমবঙ্গ ভিত্তি হিসেবে ধরব বা সেই দিনটাকে পালন করব, এটাতে কোনো অসুবিধার কিছু নেই। এবং জ্যোতি বসু এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য বিন্দুমাত্র নিন্দিত হয়ে যান না, এবং যারা ভোট দিয়েছেন তারা বিরাট নন্দিতও হন না। একটা জিনিস খুব পরিষ্কার, যেটা এর সঙ্গেই যুক্ত, যে অমৃতবাজার পত্রিকা সেই সময় একটা সার্ভে করেছিল, একটা পোল করেছিল, তাতে সেই সময় 98.6% বাঙালি, আমি যদি ভুল না করি 98 বা 99% বাঙালি পশ্চিমবঙ্গে, তারা বাংলা বিভাজনের পক্ষে রায় দিয়েছিল। তার কারণগুলোর ডিটেলে আমি এই মুহূর্তে সময় সংক্ষেপ না গেলাম, কিন্তু এই যে এত মানুষ চেয়েছিল তার পেছনে অনেক কারণ ছিল। তার আগের বছরে ডাইরেক্ট অ্যাকশন ডে ছিল, এটা ছিল, ওটা ছিল, অনেকগুলো ছিল। এবার কথাটা যেটা মূল কথা, যে পশ্চিমবঙ্গে কি শুধু হিন্দুরা বসবাস করেন? না, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসবাস করেন। আমরা একটা কথা ভুলে যেতে পারি না, যেটা বড়ে গোলাম আলী বলেছিলেন, যে রাম যেখানে আমি গানে গাইতে পারবো না, আমি সেই পাকিস্তানে থাকবো না, আমি ভারতে চলে আসবো। যদি পশ্চিমবাংলাটা চলে যেত তৎকালীন পাকিস্তানে, বড়ে গোলাম আলী কলকাতায় আসতে পারতেন না বা গান গাইতে পারতেন না বা সেই রামের ভজনটা গাইতে পারতেন না। পশ্চিমবঙ্গ আপামর ধর্ম নির্বিশেষে মানুষের। এবার কথা হচ্ছে সেই যে পশ্চিমবঙ্গের কারণ যেটা হোক, যে সেই সময় প্রতিষ্ঠা হলো, তাতে যারা সেই সময় প্র্যাকটিক্যাল মাইন্ডেড, তিনি শ্যামাপ্রসাদ হতে পারেন, তিনি জ্যোতি বসু হতে পারেন, তারা ভোট দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা খুব পরিষ্কার কথা, সেই সময় হিন্দু মহাসভার বিধানসভায় শক্তি কতটুকু ছিল। যদি একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চেয়ে থাকতেন বাংলা ভাগ আর বাকি সবাই তার বিরুদ্ধে থাকতেন, তাহলে কোনোভাবেই এটা সম্ভব ছিল না। কিন্তু কংগ্রেস, তৎকালীন সিপিআই, হিন্দু মহাসভা, প্রত্যেকে সেই সময়কার রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক মত নির্বিশেষে মানুষকে অনেক সময় উঠতে হয়। সেটা 78 সালের বন্যাতেও হতে পারে, সেটা 47 সালের রাষ্ট্র বিপ্লবের সময় হতে পারে। তারা সবাই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন একটা বিপুল সংখ্যাধিক্যে যে বাংলা বিভাজন হয়ে পশ্চিমবাংলা হবে। অতএব পশ্চিমবঙ্গ দিবস পালনে কার কি অসুবিধে হতে পারে? এবার যে কেউ যে কোনো জায়গায় এইটা মানে বামপন্থী কেউ পালন করতে পারেন যে এই দিন পশ্চিমবঙ্গ হয়েছিল। আমার যেটা মনে হয়, একটা পয়েন্ট বলে আমি শেষ করব, এই যে পশ্চিমবঙ্গ স্থাপন হলো,
এটা আমার একটা উপন্যাস আছে ডার্বি, তাতেও আমি লিখেছিলাম যে এই যে পশ্চিমবঙ্গ স্থাপন হলো, এটা খুব দুঃখের হলেও সত্যি যে সেই সময় যারা চলে এসেছিলেন, বিশেষ করে ওই আমরা যাদের বাঙালি ভদ্রলোক একটু উচ্চবিত্ত উচ্চবর্ণ এদের কথা বলি, এরা কিন্তু কলোনিতে হোক যেখানে হোক জায়গা পেয়েছিলেন। কিন্তু একটু পরে যারা এসছেন যোগেন মণ্ডলের মতো যারা পরে এসেছেন, তাদের চলে যেতে হয়েছিল অধিকাংশকে দণ্ডকারণ্যে, চলে যেতে হয়েছিল মালকানগিরিতে। তৎকালীন যে জওহরলাল নেহরুর সরকার বঙ্গীয় ধীবরদের জায়গা দিয়েছিলেন, জেলে যারা, তাদের, এটা আমাদের বাঙালি হিসেবে কষ্টের জায়গা, সেই জেলেদের, মরিচছাপির কথায় আসছি, সেই জেলেদের জায়গা দেওয়া হয়েছিল ময়ূক মালকানগিরি বলে একটা অঞ্চলে, যেখানে বছরে 30 সেন্টিমিটার বৃষ্টি হয়। বৃষ্টি থেকে একটা প্রজন্মের পর প্রজন্ম বঞ্চিত হয়ে গেল। তাদের মধ্যে অনেক মানুষ যখন মরিচঝাপিতে ফিরে আসার চেষ্টা করলেন, তাদের সঙ্গে কি হয়েছিল, কি গুলিচালনা হয়েছিল, কি হয়েছিল, এটা আমরা সবাই জানি। এবং তৎকালীন সেই সময় আবার জ্যোতি বসু, অশোক মিত্র, যারা প্রত্যেকেই পূর্ববঙ্গীয়, তারা ক্ষমতায় ছিলেন। তাহলে এগুলো কোথাও একটা বিশ্লেষণ করার দরকার আছে। সেই বিশ্লেষণ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে হবে, এবং সেটা করতে গেলে রবীন্দ্রনাথের একটা কথা আছে নটির পুজোয়, বাইরের সত্যকে অস্বীকার করলে ভেতরের মিথ্যাকে প্রশ্রয় দিতে হয়। আমার কথা হচ্ছে, যে উদ্বাস্তু সুব্রত মুখোপাধ্যায়, যিনি কংগ্রেস এবং পরে তৃণমূল কংগ্রেসের একজন বিখ্যাত নেতা ছিলেন, তার একটা অন রেকর্ড স্টেটমেন্ট আছে যে উদ্বাস্তু ভোট ব্যাংকের জোরে বামপন্থীরা ক্ষমতায় এসেছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেঁচে থাকলে সেই উদ্বাস্তু ভোট ব্যাংক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতো। যার প্রত্যক্ষ প্রমাণ 1952 সালের নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে কোনো বামপন্থী প্রার্থী জেতেননি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জিতেছিলেন। তার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতায় একটা অন্য রাজনৈতিক ডিসপেনশন হয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে, শ্যামাপ্রসাদ হোক, জ্যোতি বসু হোক, তার বাইরে গিয়ে অনেক মানুষকে, যেটা দেবেশ রায় বলেছিলেন তার মতো বামপন্থী লেখক, যে 1.5 কোটি মানুষের গণ উদ্বাসন হয়েছে ওপার থেকে এপারে, এবং আমি এটা যতই অস্বীকার করার চেষ্টা করি, এটার পেছনে মানুষকে চলে আসতে হয়েছে, তার কারণ কিন্তু ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য। সেটা যাতে আর না হয়, সেই কারণেই পশ্চিমবঙ্গ দিবসকে স্মরণ করার এবং তার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা। একদম। আমি কার্তিক মহারাজের কাছে সরাসরি যাব, কিন্তু তার আগে কার্তিক মহারাজ একটি ছোট্ট অংশ তার যে বক্তব্যের, একদম বিবেকানন্দের মূর্তির সামনে, স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে এবং সাধুদেরকে কুকুরের সাথে, পাড়ার রাস্তার কুকুরের সাথে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে আমরা ঘেউ ঘেউ করছি, এরপরে যদি সম্ভব হয় হিন্দুরা যদি জাগে বাংলায়। কি বলেছিলেন একবার শুনবো, সেটা বিপুলভাবে ভাইরাল হয়, আরেকবার শুনে নি। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী, বাড়িতে আলসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার মেরে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই মেরে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই মেরে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। মেরে কুত্তাগুলো, আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। কার্তিক মহারাজ, একদম সরাসরি আপনার কাছে চলে যাই। জ্যোতি বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য যারা ছিলেন, প্রায় 58 জন যারা সই করেছিলেন, হিন্দু বাঙালি, ঠিক করেছিলেন না ভুল? মানে সেই খেসারত কি আজ আমরা দিচ্ছি না? আজ আমরা নিশ্চিতভাবে এই বাংলায় বসে ডিবেটটা করতে পারছি, পাকিস্তানে বসে ডিবেট করছি না, তার একটাই কারণ, সেদিন ঠিক একটা কাজ হয়েছিল। নমস্কার, আর বাংলার সমস্ত শ্রোতাদের আজকে বাংলার বাঙালির যিনি পরিত্রাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি, যার পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু বলে যার অবদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে সেই ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ডক্টর দীনেশ চন্দ্র সিংহের শ্যামাপ্রসাদ ও বঙ্গ বিভাগ, ওইটা পড়লে বোঝা যাবে
তিনি কিভাবে বাংলাকে বাঙালিকে রক্ষা করেছেন। জওহরলাল নেহরুকে বলেছেন যে আপনি দেশ ভাগ করেছেন, সেই থিওরি নিয়ে আমি বাংলাকে ভাগ করি। এবং তখনকার দিনের যে বাঙালিরা যারা বাংলা পশ্চিমবঙ্গের পক্ষে সই করছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিশ্চয়ই নিবেদন করব। কিন্তু পরবর্তীকালে আবার এই কমিউনিস্ট দলই পাকিস্তানের দাবি মানতে হবে, দেশ তবে স্বাধীন হবে কথা বলেছিলেন। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা সম্পর্ক রয়েছে, যে আজকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন কলকাতার বুকে হিন্দু সম্মেলন করেন, সভাপতি রূপে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখেছিলেন। পরপর দুদিন আসতে পারেননি, শেষের দিনে তিনি এসেছিলেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার গলার মালা তার গলায় দিয়ে তিনি বলেছিলেন, আমি বাঙালি হিন্দু যেতে পারবো। আজকে পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ যদি প্রশ্ন করা হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির হাত। আমাদের এই প্রজন্মকে সেই ইতিহাস পড়ানো হয়নি, ইতিহাস জানানো হয়নি, কিন্তু আজকে স্বামীজি আপনার অডিওতে একটু প্রবলেম হচ্ছে, আমি ক্ষমা প্রার্থী আপনাকে থামানোর জন্য, কিন্তু টেকনিক্যাল একটা সমস্যা হচ্ছে বলে আমি আপনার থেকে একদম শিফট করে গেলাম চন্দ্রচূড় ঘোষের কাছে। চন্দ্রচূড়দা, আপনি দীর্ঘদিন ধরে এই নিয়ে লেখালেখি করছেন। শুভ জন্মদিন পশ্চিমবঙ্গ এই কথাটা বললে অনেকের চিরবির করে গা জ্বলা দেয়, কিন্তু আবার জ্যোতি বসু সাইন করেছিলেন। এনসি চ্যাটার্জি, আপনি নিজেই বারবার লিখেছেন, বলেছেন এনসি চ্যাটার্জিকে প্রাক্তন স্পিকার লোকসভার এবং তার পাশাপাশি বিশিষ্ট সিপিআইএম নেতা, একাধিকবারের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা এনসি চ্যাটার্জি সেই সময় হিন্দু মহাসভা করতেন এবং তিনিও বাংলা ভাগের সপক্ষে সই করেছিলেন। একবার যদি ইতিহাসটা বলেন, এই বাম এবং কংগ্রেসের আজকের যে প্রজন্ম, সৈকত গিরির মতন তরুণ তুর্কিরা, তাদেরও তো জানা উচিত যে তাদের পূর্বসূরীরা কি আসলে এরকম সুইসাইডাল প্ল্যান করেছিল, না তারা বুঝতে পেরেছিল যে একটা পশ্চিমবঙ্গের মতন রাজ্য প্রয়োজন এবং সেজন্যই একটা হোমল্যান্ড তৈরিতে সই করেছিল তারা। একটু যদি ক্লিয়ারলি বলেন। একটা কথা আমি বিনয় বাবুর সঙ্গে একমত যে একটা অদ্ভুত কালচার আমাদের পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যে ভিলিফিকেশন, মানে শ্যামাপ্রসাদের নামে বদনাম দেওয়া, অকারণ সমালোচনা করা, যেন উনি সাম্প্রদায়িকতার জন্য বাংলাকে ভাগ করে দিলেন। তো শ্যামাপ্রসাদ তো নিজের একার ক্ষমতায় করতে পারতেন না। মহাসভা, হিন্দু মহাসভা 1946-এর ইলেকশনে সেরকম ভাবে শক্তিশালী হয়ে উঠে আসেনি যে পশ্চিমবাংলাকে ভাগ করে। তার জন্য কংগ্রেসের ইনভলভমেন্ট প্রয়োজনীয় ছিল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পেছনে গোটা কংগ্রেস সংগঠন এসে দাঁড়িয়েছিলেন। তখনকার দিনে বাংলার যারা বুদ্ধিজীবী ছিলেন তারা প্রত্যেকে শ্যামাপ্রসাদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন, তাদের সমর্থন জানিয়েছিলেন। এবং মানে 1946-এর ইলেকশনের কথাটাই যদি আমি শুরু করি, খুব ছোট্ট করে বলি, মুসলিম লীগ ইলেকশনটা লড়েছিল ভারত ভাগের ইস্যু এবং পশ্চিমবাংলায় মুসলিম ভোটের 83%, প্রায় 84% ভোট পেয়েছিল মুসলিম। সেটা পাঞ্জাবের থেকেও বেশি, উত্তরপ্রদেশের থেকেও বেশি। পাঞ্জাবে মুসলিম লীগ পেয়েছিল 65% মুসলিমদের ভোট এবং উত্তরপ্রদেশে পেয়েছিল 65% মুসলিম ভোট। সেখানে বাংলাতে মুসলিম লীগ পেয়েছিল 84% মুসলিমদের ভোট। ফলে বাংলা ভাগ করার পেছনে যে দাবি ছিল তা নিয়ে কোনো সন্দেহ কোথাও কিছু ছিল না। এবং একটা কথা যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূর্ণ সমর্থন পেয়েছিলেন জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেলের কাছ থেকে। সর্দার প্যাটেল আমি দেখতে পাচ্ছি একটা চিঠি লিখছেন 23শে মে 1947-এ, একজন কে রয় বলে একজন ভদ্রলোককে লিখছেন, বেঙ্গল হ্যাজ গট টু বি পার্টিশনড ইফ দ্য নন মুসলিম পপুলেশন হ্যাজ টু সার্ভাইভ। পন্ডিত জওয়াহরলাল নেহেরু 1 মে 1947-এ ঠিক এক কথা লিখছেন মাউন্ট ব্যাটেন, বলে শ্যামাপ্রসাদ এসে বাংলা ভাগ করে দিলেন। এই যে একটা ভিত তৈরি করা হয়েছে,
এটাকে ভেঙে বেরোনো প্রয়োজন। কিন্তু ইতিহাসকে সামনাসামনি করতে আমরা কেন ভয় পাচ্ছি, কে ভয় পাচ্ছে, কে ভয় পাচ্ছে সেটা আজকে সবাই জানে। এবং শুধু জ্যোতি বসু নয়, যখন ভোটাভুটি হয়েছিল 20শে জুন 1947 সালে, নন মুসলিম ডমিনেন্ট ডিস্ট্রিক্টগুলো থেকে যে ভোটিং এসেছিল সেখানে কমিউনিস্ট পার্টি থেকে 2 জন ভোট দিয়েছিলেন বাংলাকে ভাগ করার পক্ষে। শুধু একজন কমিউনিস্ট নয়, 2 জন কমিউনিস্ট মেম্বার সাপোর্ট করেছিলেন সেটাকে। তাহলে মানে সবাই এসে কংগ্রেস সাপোর্ট করেছে, কমিউনিস্ট সাপোর্ট করেছে, অথচ দোষ হলো শ্যামাপ্রসাদের। মানে এটার যে পেছনে কি যুক্তি সেটা আমি এখন বুঝে উঠতে পারি না। তো মানে এটা এবার দেখতে হবে যে আমরা ইতিহাসকে কি অস্বীকার করছি, মানে অস্ট্রিচের মধ্যে বালির ভেতরে মাথা গুঁজে দিয়ে আমরা বলছি যে না না 20শে জুন কিছুই হয়নি, ওই দিনটা খালি বাংলাটা ভাগ হয়ে গেছে। তো হয়ে গেছিল, আমরা কিন্তু 25শে বৈশাখ পালন করবো, উদযাপন করবো। আমরা যে কোথা থেকে পশ্চিম বাংলায় বেদনাদায়ক নামটা যে কোথা থেকে এলো সেটাকে আর মনে রাখার দরকার নেই। আমরা এখন সবাই সব কিছু মানে যাহা পশ্চিম বাংলা তাহাই পূর্ব বাংলা, যা বাংলা তাই বাংলাদেশ, সব মিলিয়ে একটা জগাচ্চুরি করার একটা অদ্ভুত ন্যারেটিভ চালানো। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি এই ন্যারেটিভটা যে চলে যে বাংলা ভাষার ভিত্তিতে নয়, আসলে মানে দুটো এপার বাংলা ওপার বাংলা দুপারেই তো বাংলা ভাষাই বলা হয়, তাহলে এটা নিশ্চয়ই ভাষার ভিত্তিতে এই ভাগটা আলাদা করে তো নয়। তাহলে তো ময়ূক সেই যুক্তিতে বলতে তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর গ্রেট ব্রিটেনকে একটা দেশ হয়ে যাক, এক জায়গায় হয়েছে একটা দেশ হিসেবে ঘোষণা করে দিক, অস্ট্রেলিয়া জুড়ে যাক, সেখানে ইংরেজি ভাষী যত কটা দেশ রয়েছে সব কটা একটা দেশ হয়ে যাক। তা কি হয় বাবা? সেটা কি সম্ভব? প্রতিটা দেশের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে ভুলে গেলে আমরা তো শুধু বর্তমানে আজকের জায়গায় দাঁড়িয়ে দিই। ইতিহাসকে অস্বীকার যদি কেউ করতে চায় সেটা মূর্খতা, সেটা মানে তার পেছনে যোগ দেওয়া, তার পেছনে যাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি। ঠিক আমি ঠিক এই জায়গা থেকে মণিশঙ্করদার কাছে যাবো। মণিশঙ্করদা, আপনি এতক্ষণ ধরে শুনছিলেন ভালো করে, এবং তার পাশাপাশি অদ্ভুত আরেকটা জিনিসও একটু শুনুন, বা আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবারও তিনি উইশ জানিয়েছেন। এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে একটি কড়া চিঠি লেখেন এবং তিনি বলেন যে আপনি নিশ্চয়ই জানেন না যে পশ্চিমবঙ্গের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠা দিবস নেই, পশ্চিমবঙ্গের জন্মটা অত্যন্ত বেদনা, কষ্ট, যন্ত্রণার মাধ্যমে হয়েছিল। অনেক মানুষ এপার বাংলায় ওপার বাংলায় তাদের বেদনা, কষ্ট, হাহাকারের মাধ্যমে হয়েছিল, সেজন্য আমরা কোনো ধরনের উদযাপন করি না। তাহলে 21শে জুলাইয়ের উদযাপন আপনারা কেন করেন পাগলু ডান্স দিয়ে? 15ই আগস্ট সারা দেশে রক্তাক্ত হয়েছিল, বিভিন্ন জায়গাতে ক্ষতবিক্ষত হয়েছিল, তাহলে কি আমরা স্বাধীনতা দিবসের উদযাপন করব না? এই যুক্তিটা পশ্চিমবঙ্গ দিবসের ক্ষেত্রেই কেন? এবং লাগাতার আপনারা এটা করছেন। হিন্দু বাঙালি বিরোধী কি আপনারা? সেটা তো বলছিলেন, যিনি বিনায়কবাবু বলছিলেন যে কেউ যদি একটা পশ্চিমবঙ্গ দিবস কিন্তু আপনারা কেন করছেন দাদা? তাতে আপত্তি কেন? এখন যদি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, না আপত্তি এখানে যে আপনারা পয়লা বৈশাখকে বলছেন। পয়লা বৈশাখ কি পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল? পয়লা বৈশাখ কি ভাগ হয়েছিল? এটা তো নিয়মই, যখন মানে লাস্টে আমি বলবো তখন একটা সময় শেষ বা ইন্টারাপশন করে শেষ করে দেবো। আমাকে বলতে দিই 1-2 মিনিট, তারপরে বলবেন। আমি বলছি না 21শে জুলাইয়ের বেদনার দিনে, যেদিন গুলি করে কংগ্রেস কর্মীদের মেরে ফেলা হয়েছিল, সেই দিন আপনারা সেলিব্রেট করেন পাগলু ডান্স দিয়ে। আপনি যে জিনিসটা চোখে দেখবেন, যদি দেখেন একটা কাউকে মারছে, তখন আপনার যেরকম বেদনা হবে, আর যেটা আপনি শুনেছেন 1985 সালে মেরেছিল, দুটোর মধ্যে রিঅ্যাকশনটা আলাদা হবে। 47 সালে এরকম হয়নি কে বলছি? আমি বলছি যে যেটা প্রাসঙ্গিক, যেটা আমরা দেখছি চোখে। বিবেকানন্দের কথা বলুন, বিবেকানন্দের কথা ভাবুন, যিনি চোখে না দেখে পৌরাণিক চরিত্রের এরা উদ্বাস্ত হয়েছিল। আমি বলছি সত্যি বেদনাদায়ক, কিন্তু আমি বলছি রিঅ্যাকশনটা একটা ডিফারেন্স হয়, অনেক সময় হয়, যেটা আমরা এখন দেখছি। আপনি যখন এতদিনের কথা বলবেন, তখন পোশাক পরিচ্ছদও বলবেন, ধুতি পরতো, তখন কেন আপনি প্যান্ট পরছেন এখন, শার্ট পরছেন এখন। আমার কথা হচ্ছে যে উনি যেটা বলছিলেন যে যদি পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়, কারো আপত্তি থাকার কথা নয়। কেউ যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে যারা সপক্ষে ছিলেন, তারা যদি সেটা সেলিব্রেট করতে পারে যে হ্যাঁ আর যুদ্ধ হওয়া উচিত, কিন্তু গণতান্ত্রিক দেশে যদি সেরকম একটা দেশে কেউ পালন করছে, তাকে আবার ক্রিটিসিজম করাটাও একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই পড়ে। কিছুর মধ্যে যাচ্ছি না, এটা আপনাকে আমি বলতে দিচ্ছি না, আমি বাকিদের রিঅ্যাকশন দেব। কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি, পশ্চিমবঙ্গ দিবস যেদিন বাংলা ভাগের এই সইটা, অ্যাকর্ডটা সই হয়, সেই দিনই তো হবে।
দেখুন আপনি মানে আমাকে 31 বলতে ডিসেম্বর তো আমরা বলতে যেরকম বলতে বর্ষবরণ দিলে উৎসব ভালো করি। হয়, কারণ আমরা আপনি পয়লা একটা জানুয়ারি যেরকম কল্পতরু শুনুন, উৎসব করি, আপনি আমরা তো 20শে জুনে আপনি হ্যাপি যেরকম বার্থডে একটা চিন্তা ভাবনা করে এরকম একটা সাবজেক্ট কেন বলবো? আপনি যেরকম চিন্তা ভাবনা করে এরকম একটা সাবজেক্ট টপিকে আলোচনা করার জন্য নিয়েছেন, আমিও সেরকম চিন্তা ভাবনা করে একটু বলার চেষ্টা করছি। আচ্ছা বলুন। একটা জিনিসই শুধু আমি বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্ষমা চেয়েই বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে একটা রাজ্যের সৃষ্টিকে তুলনা করাটা অন্ধকারের সাথে আলোর তুলনা করার মতো। কারণ পশ্চিমবঙ্গ একটা রাজ্য সৃষ্টি হয়েছিল, সেখানে সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষ ছিলেন। সেটা তো তার উপর ছেড়ে দিতে হবে না, তার উপর না, আপনার কথা মতো তো হবে না। সেটা যদি সে মনে করে করতে পারে, ঠিক আছে, সেটা মানুষ ভাববে যারা দেখছে। আপনি যখন বলবেন যে একজন করতে পারে আরেকজন তার সেখানে বিতর্ক করতে পারবে না, আমি যেটা বলতে চাইছি বিতর্কে আছে, আমি স্পেসিফিক্যালি 1 মিনিট সময় দিন। আমি বলছি যে দ্বিজাতি তত্ত্বের উপর বাংলা ভাগ হয়েছিল, সেটা আপনি মানেন কিনা? তার উত্তরটা আমি কেন দেব? না আমি একটা জানতে চাই, আমি আমার মত করে বলবো তো। বলদিন সোহরাওয়ার্দীর মতন মানুষ তারা চেয়েছিল কিনা মুসলিমদের জন্য আলাদা একটি দেশ। এখন যদি আমি বলি আপনি কেন প্রধানমন্ত্রী হলেন না, আপনি কি উত্তর দেবেন বলুন? আমি বলতে দিন দিকে নিয়ে আপনারা এত ভালোবাসা কেন? আমি হিন্দু মুসলিমের আলোচনার মধ্যে আমি যাব না, বলছি যারা পলিটিক্যাল ওসামা বিন লাদেনকে নিয়ে না, সোহরাওয়ার্দীকে নিয়ে বলতে বলছি। ডাইরেক্ট পলিটিক্সে এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, তার মানে আপনি এখনো বলতে পারছেন না হিন্দু মুসলিম নিয়ে আলোচনা আপনি এখনো বলতে পারছেন না যে পাকিস্তান দেশটা মুসলিমদের একটা আলাদা দেশ হিসেবে। আপনি এটা অন্তত জানেন তো? না আমি মণিশঙ্কর, আমি জানতে চাইছি এটা অন্তত জানেন তো যে পাকিস্তান পৃথিবীর প্রথম ইসলামিক নেশন, ইসলামী রাষ্ট্র সারা পৃথিবী। ইরান ইরাকও ছিল না সারা পৃথিবীতে, ইরান ইরাকও ছিল না সারা পৃথিবীতে 50-এর উপর মুসলিম না, প্রথম পাকিস্তান ইসলামিক রিপাবলিক প্রথম। সেটা তো না অসুবিধা নেই, যখন সেটা স্বীকার করুন, তাহলে স্বীকার করুন যে পশ্চিমবঙ্গ বা ভারত পরবর্তীকালে যদি ভারত হিন্দু রাষ্ট্র হয় তাহলে তাতে নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। আলোচনা করছেন সেটার কেন প্রাসঙ্গিকতা, কেন এটা করতে পারে কেন না পারে, আলোচনাটা কি প্রাসঙ্গিকতা আছে কিনা আজকের দিন সেটা শুনুন। আমি বলছি যে উনি তো এইটাও আলোচনা করছিলেন যে তাহলে ভারতটা কি করে হলো। এখন জওহরলাল নেহরু এই যে ভারত পাকিস্তান যে ভাগ হয়েছে তার চিন্তা ভাবনা ছিল যে একটা গভর্নেন্সের এফিসিয়েন্সি নিয়ে আসবেন। এখন মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ভাবছেন আর মুসলিম রাষ্ট্র আলাদা করে চাই, তিনি তার ভাবনায় সেটা বলেছেন। এখন মাউন্টব্যাটেন যে ব্রিটিশ সরকার তিনি ভাবছেন যে কমিউনাল হারমোনিটা একদমই প্রোটেক্টেড নয়, এখানে এমন একটা যুদ্ধ তৈরি হতে পারে, তার জন্য এটাকে ভাগ করে দাও। চিন্তা ভাবনাটা তো এক একজনের এক এক রকম। কিন্তু আমার কথা তো হচ্ছে এই প্রজন্মের মানুষ হিসাবে যে সিচুয়েশন ডিমান্ড করে কখন কি করব। আজকে যে 545টা সিট লোকসভায় আছে এটা আর পরের বারে থাকবে না, এটা বেড়ে যাবে, কারণ লোক সংখ্যা যা বেড়ে গেছে আবার সেন্সাস শুরু হবে। তার মানে আমি তো বলছি আপনাকে শুরু হবে একটা থানার থেকে আরেকটা থানা ভাগ হচ্ছে। এটা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আপনারা রোহিঙ্গাদেরকে ভোটার আইডি কার্ড দেন। আমি বলছি যে এটা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভাগ হওয়াটা নিয়ে তর্ক হতে পারে কি রিলিজিয়াসের বিশেষ করে ভাগ হয়েছে, ভাষাকে কেন্দ্র করে ভাগ হয়েছে, কিন্তু এই তর্কটা ইতিহাসের জন্য শিক্ষণীয় হতে পারে, কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক কিনা আপনাকে প্রত্যেকের থেকে প্রতিক্রিয়া আচ্ছা বলেন। আপনি যদি এইটার মাধ্যমে মনে করেন যে এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে আমি আজকে সংবিধানটা চেঞ্জ করব, আজকে মহাত্মা গান্ধীকে আজকে পার্লামেন্টের পিছন দিকে সরিয়ে নিয়ে যাব অসম্মান করার জন্য, বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু তৈরি করব, আর ইতিহাসটা ভুলে গিয়ে যারা ইতিহাসের জন্য স্বাধীনতা দিয়েছে তাদেরকে অসম্মান করব, এইটা মানুষ কোনোদিন মেনে নেবে। আমি আমার সময় একদম সীমিত, আমি এবার এক এক করে প্রতিক্রিয়া নেব। কে আগস্ট 30 সেকেন্ড। আমার খালি একটা বক্তব্য হচ্ছে উনি ইতিহাসকে অস্বীকার করছেন। উনি 1947-এর সেই সময় যে বেদনাদায়ক ভারত ভাগকে অস্বীকার করছেন। দ্বিজাতি তত্ত্বের উপর ভারত ভাগ হয়েছিল সেই সময়, এবং হিন্দু এবং পৃথক মুসলিম এই রাষ্ট্রের জন্য ভারত ভাগ হয়েছিল। এখন উনি এসে সাধু সাজছেন, উনি বলছেন আর কেন তাহলে 21শে জুন প্রাসঙ্গিক কেন? 21শে জুন তো হয়েছিল। ইতিহাসকে তাহলে আমরা ইতিহাস বই তুলে দিন, তাহলে ইতিহাসকে জানার দরকার নেই, ইতিহাসের সম্পর্কে পড়ার দরকার নেই। মানুষ ইতিহাস না জানলে বর্তমান কেন জানবে? আমার ভবিষ্যৎ প্রজন্ম কেন জানবে? কেন জানবে না যে কিভাবে ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালী গণহত্যা হয়েছিল? সেইটা কি আপনারা জানাতে চান না নাকি আপনাদের বলতে চান না? একটাই কারণে, কারণ যে দলের স্লোগান হচ্ছে জয় বাংলা, বাংলাদেশ থেকে ছিনিয়ে আনা স্লোগান, সেই কারণে আপনাদের এটা বলতে লজ্জা করে। আমি গর্বিত হয়েছি। আমি বলছি আপনারা কি চেঞ্জ করার চেষ্টা করছেন?
প্রসাদ এটা করেছিলেন এবং তার উদ্যোগে যে এতগুলো মানুষ, এটা কি 58 জন পরিবর্তন বিশিষ্ট করেছে? মানুষ, তারা যে সই করেছিলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। একদম মণিশঙ্কর দা আপনি অনেকক্ষণ বলছেন, কিন্তু মহাত্মা গান্ধীকেও কি আপনি অস্বীকার করেন? না না না, হ্যাঁ কি না? সংবিধানের কথা বলছেন, মহাত্মা গান্ধী তৃণমূল পশ্চিমবঙ্গের কংগ্রেস জন্ম মমতা 20 জুন, ব্যানার্জি নিজের সংবিধান মহাত্মা মানেন না, গান্ধী 20 উনি জুন আইন মানেন পশ্চিমবঙ্গের না, জন্মকে উনি সমর্থন আদালত করেছিলেন। মানেন না। তাহলে আপনি বলুন মহাত্মা গান্ধী অ্যান্টি ন্যাশনাল, আপনি তাহলে বলুন মহাত্মা গান্ধী অ্যান্টি ন্যাশনাল। আপনি মহাত্মা গান্ধীকেও তার মানে অ্যান্টি ন্যাশনাল করে দিচ্ছেন। মহাত্মা গান্ধী এই ভাগকে সমর্থন করেছিলেন। আরে পেছন দিক থেকেই তো সামনের দিক দেখবো, পেছনে কি মাল দাঁড় করিয়ে রেখেছেন। তর্ক হচ্ছে মনীষীদের স্ট্যাচুগুলোকে তো পিছনে রেখে দিয়েছে। বেশ, সৈকতগিরি, আমি বাকিদের সাউন্ড অফ করছি, আমি সৈকতগিরিকে বলতে দিচ্ছি, তারপরে আমি বাকি। কিয়াদিকে ধন্যবাদ, অন্তত স্বীকার করলেন যে 2014-তে ভারত স্বাধীন হয়নি, 1947 স্বাধীন হয়েছিল। এক, দুই হচ্ছে বাংলা সিন্ধু উত্তর পশ্চিম প্রদেশে 1940, 41, 42-এ যখন সরকার করেছিলেন মুসলিম লীগের সঙ্গে, তখন হিন্দু মুসলমান মনে পড়েনি। যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জিন্নার সঙ্গে এক টেবিলে বসে আন্ডার টেবিল সেটেলমেন্ট করে 3টে প্রদেশে সরকার চালাতেন, তখন আপনাদের একবারও দ্বিজাতি তত্ত্বের কথা, হিন্দু মুসলমানের কথা মনে পড়েনি। একদম ঠিক। তখন বামপন্থীরা, কংগ্রেস, দলমত নির্বিশেষে তারা সেই সময় মনে করেছিল পশ্চিমবাংলা নামক এই অংশটি ভারতবর্ষের সঙ্গে থাকা উচিত, তাই তারা ছিল। কিন্তু আজকে যারা এত কথা বলছেন 2005 সালে আপনার দলের লালকৃষ্ণ আদবানি যখন পাকিস্তানে গিয়ে জিন্নার প্রশংসা করেছিল, তখন আপনাদের দলের বক্তব্য কি ছিল? এইখানে এসে মরিচ জাপিতে হত্যা করেছো, এতগুলো মানুষ হত্যা করেছো, সূক্ষ্মভাবে করেছেন। এটা বিজেপির রাজনীতি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি বাংলা ভাগ থেকে মরিচ জাপিয়ে আনলেন। একটা মরিচ জাপিতে সিবিআই ইডি কাজ করানো গেল না, একটা মরিচ জাপিতে একটা ফাইলের কাগজ সামনে এলো না। আমি যখন ইন্টারভিউ করি তখন কবি মানুষের মুখ ফোটে, কিন্তু যখন তখন কবি সাহিত্যিকদের মুখটা বন্ধ থাকে। না, মুখটা বন্ধ একবারে থাকে না। আপনারা মানুষ খুন করে, মানুষ খুন করে তার বিরুদ্ধে লড়াই করে, কোনো সমস্যা না। মানুষ খুনকে সমর্থন করবেন না। আমি বাকিদের কাছে অনুরোধ করছি যে এবার দর্শকদের, অমৃতবাজার পত্রিকায় বলছিলেন যে বঙ্গভঙ্গ নিয়ে দর্শকরা কি বলেছিলেন, সেই সময় পাঠকরা কি বলেছিলেন। জবাব চায় বাংলাতে আজ পাঠকরা বা দর্শকরা ঠিক কি বলছেন আমি প্রশ্ন করেছিলাম তাদের, এবং সেই প্রশ্নের উত্তর তারা কি দিচ্ছেন এই মুহূর্তে একবার দেখে নেব। বঙ্গভঙ্গের সায় ছিল বামেদেরও। আজ যে বলা হচ্ছে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি, শুধু কি শ্যামাপ্রসাদ মুখার্জি, বামফ্রন্টের জ্যোতি বসু কি সই করেননি? 80% মানুষ, 79% মানুষ বলছেন হ্যাঁ বামেদেরও সায় ছিল, আর 21% মানুষ বলছেন না বামেদের সায় ছিল না। ফেসবুক হয়ে গেল। ইউটিউবে এই মুহূর্তে দেখি, ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন? ইউটিউবে এই মুহূর্তে 87% মানুষ বলছেন যে বামেদেরও সায় ছিল বঙ্গভঙ্গে। যতই বলুক শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজ পশ্চিমবঙ্গ এই ভাগ হয়েছে ইত্যাদি হয়েছে, কিন্তু এদেরও সমর্থন ছিল। এক্স হ্যান্ডেলে, টুইটারে কত শতাংশ মানুষ বলছেন এই মুহূর্তে? 91% মানুষ টুইটারে বলছেন যে বামফ্রন্টও বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল সেই সময়, কিন্তু আজ তারা মিনমিন করছে, তারা অস্বীকার করার চেষ্টা করছে এই ইতিহাস। এই ইতিহাস অস্বীকার করা যাবে না। গর্বের সাথে আমরা বলবো, গর্বের সাথে বলবো শুভ জন্মদিন পশ্চিমবঙ্গ। গর্বের সাথে আমরা কৃতজ্ঞ সেই সমস্ত মানুষের কাছে যারা পশ্চিমবঙ্গ বলে একটি রাজ্য অন্তত রাখতে পেরেছিল। আমরা পাকিস্তানে চলে যাইনি, কারণ পাকিস্তানে যাইনি বলেই আজ ময়ূক রঞ্জন ঘোষ আপনার সাথে এই মুহূর্তে জবাব চায় বাংলাটা কলকাতার মাটিতে দাঁড়িয়ে করতে পারছে, পাকিস্তান বা পূর্ব পাকিস্তানে দাঁড়িয়ে করছি না। আপাতত ভারতের এই পুণ্যভূমি থেকে জবাব চায় বাংলার এই বিতর্ক শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।